নমস্কার, গল্প চিরন্তনীতে সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিমল করের লেখা উপন্যাস সঙ্গিনী। আজ পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ঘুম ভেঙে উঠে রবি বাইরে এসে দেখল চারপাশ ফর্সা হয়ে গেছে। আকাশ দেখে মনে হচ্ছিল রাতের মালিন্য প্রায় পরিষ্কার হয়ে সকাল ফুটছে। পাখিরা ঘুম ভেঙে ডাকাডাকি শুরু করেছিল অনেকক্ষণ, এখন একে একে উড়ে যাচ্ছে। গাছপালা শান্ত স্থির হয়ে দাঁড়িয়ে, সারা রাতের হিমে মাঠ ঘাট ভিজে। রবি চারপাশ তাকিয়ে দেখে কুয়াতলার দিকে পা বাড়াতেই পার্বতীকে দেখল। নিচু বেড়ার পাশ দিয়ে পার্বতী আসছে। এ কি, এত সকালে তুমি? রবি বলল। পার্বতী বলল, ভোরে ভোরে আজ উঠে পড়েছি। বেশ করেছ, কিন্তু ওদিকে কোথায় গিয়েছিলে? কুয়া থেকে মুখে চোখে জল দিয়ে এলাম, বলে পার্বতী কি মনে করে যেন সামান্য কৈফিয়ত দিল। কুয়ার টাটকা জল? বলো কি, জল তুললে? আহা, হাত বাড়ালেই জল ছোঁয়া যায়। রবি শব্দ করে হাই তুলে সকালের বাকি আলস্য কাটিয়ে দিল। বলল, উঠে যখন পড়েছ তখন চলো খানিকটা মর্নিং ওয়াক করে আসি, কীরকম ফ্রেশ লাগবে দেখো। এখানে এসে পর্যন্ত রবি প্রাতঃভ্রমণের অভ্যাস করেছে। এক আধ দিন তার সঙ্গী জুটলেও এখন আর সাত সকালে ভোরের ঘুম ছেড়ে কেউ বিছানা ছাড়তে রাজি না। ডাকাডাকি করেও কাউকে পাওয়া যায় না। রবি একা একাই সকালের দিকটা খানিক ঘুরে বেড়ায়, গাছের ডাল ভেঙে নিয়ে দাঁতন করে, পায়ে শিশির মাখে, সূর্যোদয় দেখে। কখনো কখনো তার বাড়ির পাঁচিলে হাত বাড়িয়ে ফুল ছিঁড়ে নিয়ে চলে আসে। পার্বতীকে সঙ্গী হিসেবে হঠাৎ পেয়ে গিয়ে রবি বেশ খুশি হলো। বলল, নাও তুমি এসো, আমি চোখে জলের ঝাপটা দিয়ে আসি। পার্বতী ঘরের দিকে পা বাড়ালো, রবি কুয়াতলার দিকে। সামান্য পরে দুজনেই বেরিয়ে পড়ল। ঘরের দরজা ভেজানো, আসার সময় ঠাকুরটাকে জাগিয়ে দিয়েছে রবি। পার্বতী রাতের বাসি শাড়ির আঁচল পিঠে বুকে জড়িয়ে নিয়েছিল। ভোরের দিকে পাতলা শীতের ভাব থাকে, গা শিরশির করে। ঘাস লতাপাতার ভোরের চেহারা দেখলে মনে হয় ভোর রাতে বুঝি ইলশে গুঁড়ি বৃষ্টি হয়ে সব ভিজে গেছে। কুয়াশার মতন সাদা প্রলেপ তখনও শূন্যে জড়ানো। রবির পরনে পাজামা, গায়ে তাঁতের রঙিন পাঞ্জাবি, গলার কাছে একটা তোয়ালে জড়ানো। মুখ মুছে তোয়ালেটা আর রেখে আসেনি, গলায় জড়িয়ে নিয়েছে। ভোরের ঠান্ডায় মাঝে মাঝে তার গলা খুসখুস করে ওঠে বলেই বোধ হয়। শিউলিতলায় অজস্র শিউলি ঝরে আছে, খুব ফিকে একটা গন্ধ পাওয়া যায় নাক টানলে। ঝরা ফুল ডিঙিয়ে ওরা বাড়ির সীমানা পেরিয়ে এলো। রবি বলল, কোন দিকে যাবে? পার্বতীর সকাল দেখছিল যেন, বলল, যেদিকে খুশি চলো। এদিক ওদিক তাকিয়ে রবি বলল, চলো তাহলে মাঠের দিকে যাই, মাঠে দাঁড়িয়ে সূর্যোদয় দেখব। বলে রবি হাসল। সূর্যোদয় শব্দটা সে রগড় করে উচ্চারণ করেছিল। পার্বতী হাঁটতে লাগল। এই স্নিগ্ধ সতেজ ভোর তার ভালোই লাগছিল। শীতের স্পর্শ লাগছিল কদাচিৎ। শিশির ভেজা মাটি ও লতাপাতার গন্ধে প্রত্যুষের অচঞ্চল বাতাস মনোরম হয়ে আছে। নিমের জঙ্গল থেকে এক ঝাঁক পাখি আকাশে উড়ে গেল। জাম পাতা খসে পড়ছিল। এত সকালেও ফড়িং পথে পথে ঘাসের ডগা ছুঁয়ে উঠছে। পার্বতী বলল, দেখতে দেখতে শীত পড়ে যাচ্ছে না? রবি মাথা হেলিয়ে সায় দিল, কালী পুজোর নাগাদ শীত পড়ে যাবে। পার্বতীরও সেই রকম ধারণা। আরও কয়েক পা হেঁটে এসে পার্বতী বলল, আমি ভাবছি তার আগেই কলকাতায় ফিরব। রবি তাকালো। কেন? দেওয়ালি পর্যন্ত আমরা থাকছি। আকন্দ ঝোপ পেরিয়ে শটান রাস্তা,
পায়ে চলা পথ, দুপাশে ঢালু জমি। পার্বতী বলল, কাল আমার খুব খারাপ লেগেছে। রবির মুখ সামান্য আড়ষ্ট হলো, কথা বলল না। পার্বতী ধীরে ধীরে হাঁটছিল। ঠিক বোঝা যাচ্ছিল না আলস্য নাকি অন্য কোনো কারণে পার্বতীকে খানিকটা উদাস দেখাচ্ছে। রবির মনে হলো কালকের ঘটনা এখনও পাবিদিকে অপ্রসন্ন করে রেখেছে। রবি ইতস্তত করে বলল, একসঙ্গে এসেছি, এখন আর রাগ করে লাভ নেই। কোনো দরকার ছিল না একসঙ্গে আসার। পার্বতী বলল, আমি রাজি হইনি, বারণ করেছিলাম বারবার। রবি কিছু বলতে পারল না। কালকের ব্যাপারটা তারও পছন্দ হয়নি। শশধরদা এবং বাসনাদির আগের অনেক কিছুই তার ভালো লাগেনি। মনে মনে সে বিরক্ত হয়েছে, কিন্তু কালকের ব্যাপারটা সহ্য করে যাওয়া সত্যিই মুশকিল। ওদের কাণ্ডজ্ঞান কোনো কালেই নেই, বরাবর নোংরামি করে এসেছে। পার্বতী বিরক্তি গলায় বলল, জেনে শুনেও তোমার দাদা আদর দেখিয়ে নেমন্তন্ন করে ডেকে আনলো। রবি আপত্তি করার কোনো কারণ দেখল না। শশধর এবং বাসনার সম্পর্কে তার ধারণা ভালো নয়। যথেষ্ট মেলামেশাও সে এদের সঙ্গে করেনি। এমনকি সে যতটা জানে তাতে মনে হয় আচমকা একটা উপসর্গের মতন এরা দুজনে পার্বতীদের সংসারে এসে জুটেছে। কেন এসেছে রবি হয়তো তাও খানিকটা অনুমান করতে পারে। খানিকটা ফাঁকা মাঠে নেমে এলো ওরা। শালের চারা আর শক্ত মাটি, একদিকে কিছু পাথর নুড়ি জড়ো করা, মস্ত একটা বেলগাছ। নদীর দিক থেকে বাতাস বয়ে এলো এক দমকা। রবি বলল, কালকের ব্যাপারটা আমারও খারাপ লেগেছে পাবিদি, কিন্তু কি করা যাবে। পার্বতী বলল, সারা রাত আমার কাল ঘুম হয়নি। বলে একটু চুপ করে থেকে আবার বলল, আমি ঠিক করেছি, আজ আমি স্পষ্ট করে ওদের বলে দেব, হয় ওরা আলাদা বাড়ি ভাড়া করে থাকুক, না হয় আমরা। রবি খানিকটা ভয় পেল। পার্বতীর চরিত্র খানিকটা সে জানে। মাথায় কোনো জেদ চেপে বসলে ওকে আর নোয়ানো যায় না। আবার কি একটা গোলমাল বাঁধে এই আশঙ্কায় রবি পার্বতীকে নরম করার চেষ্টা করল। বলল, সেটা কি ভালো হবে? হাজার হোক তোমাদের গেস্ট। আমি তাতে কৃতার্থ হইনি। পার্বতী ঝাঁঝের গলায় বলল। কালকের ব্যাপারটা যে তাচ্ছিল্য করার মতন নয় রবিরও তাতে সন্দেহ নেই। রবি খুব কাছাকাছি থেকে শশধর ও বাসনাকে আগে দেখেনি, আজ কদিন দেখছে। দেখে তার কোনো কোনো ধারণা নিশ্চয় পাল্টে যাচ্ছে, কিন্তু কাল যা হয়েছে তা কল্পনা করা যায় না। একমাত্র বাঁচোয়া এই যে ঘটনাটা কিছুটা রাত্রে ঘটেছিল। সন্তু জেগেছিল না, ঘুমিয়ে পড়েছিল, আর মহিপতিও এ বাড়িতে ছিল না। জেগে থাকলে কি দেখত, কি ভাবত, ভাবলেই লজ্জায় মুখ কান আগুন হয়ে যায়। মহিপতিও যদি দেখত, কলকাতার এই দলটিকে কি ভেবে নিত কে জানে। এলা অবশ্য দেখেছে, শুনেছে। ঠাকুরটাও দেখল। বাবু বিবিদের কাণ্ড কারখানা দেখে তাজ্জব হয়ে গেল। কাল বেশিক্ষণ তাস খেলা হয়নি। শশধরের মন ছিল না। বাসনাও হাতের তাস নিয়ে খেলার চেয়ে আদিক্ষেতাই বেশি করছিল। তাসের পাট তুলে ফেলতে হলো। তারপর শশধর স্ত্রীকে নিয়ে তার ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিল। শশধর রোজই খানিকটা মদের নেশা করে, এটা তার অভ্যাস। আয়োজনের বিশেষ কিছু প্রয়োজন হয় না, নিছক কুয়ার জল দিয়েই সে হুইস্কি খায়, মাঝে মাঝে 2-1 মুঠো ডাল সেও। শশধরকে সেধে নেমন্তন্ন করে নিয়ে আসার সময় পূর্ণেন্দু এটা জানত না তা নয়। ইদানিং পূর্ণেন্দুও মাঝে মাঝে মদ্যপান শুরু করেছে। এখানে এসেও শশধরের সঙ্গে বসেছে 2-1 দিন। কাল অবশ্য পূর্ণেন্দু ছিল না। ঘরে বসে শশধর নেশা শুরু করার পর ওদিকে কেউ যায়নি। পার্বতী তার নিজের এবং এলার জন্যে প্রান্তের একটা ঘর নিয়ে নিয়েছিল। সন্তুও সেখানে থাকত। মাঝের ঘরে পূর্ণেন্দু আর রবি। মাঝের বারান্দার ওপারে কোনার ঘর শশধরদের। কী হয়েছিল বোঝা গেল না। খানিক রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা যখন শেষ,
শশধরের জন্য ওরা অপেক্ষা করছে। তখন শশধরদের ঘরের মধ্যে বিশ্রী রকম একটা চেঁচামেচি শোনা গেল। তার আগে ওদের স্বামী স্ত্রীর গলা যতটুকু পাওয়া যাচ্ছিল তাতে বোঝা যাচ্ছিল দুজনের মধ্যে একটা ঝগড়া, কথা কাটাকাটি চলছে। এতে অবাক হবার কারণ ছিল না। শশধর ও তার স্ত্রীর মধ্যে সদ্ভাব ও বিরোধের ব্যাপারটা কোনো নিয়ম মেনে চলত না। আজ এই মুহূর্তে শশধর ও তার স্ত্রীর ব্যবহার দেখলে মনে হবে এমন আদর্শ প্রেমিক অনুরক্ত দম্পতি আর দেখা যায় না। পর মুহূর্তে উভয়ের অন্য রূপ। দুজনেই স্থান কালপাত্র ভুলে, মান সম্মান ভুলে ইতরের মতন ঝগড়া করছে, চেঁচাচ্ছে, গালিগালাজ করছে, এমনকি আঁচড়া আঁচড়ি চুলোচুলিও বাদ যাচ্ছে না। তবু কাল যা হলো তা কল্পনাতীত। চাপা কলহ বচসা ক্রমে প্রখর হলো। তারপর ঘরের মধ্যে যেন তাণ্ডব বাঁধল। রবি আর পূর্ণেন্দু বুঝতে পারছিল না কি করবে। পার্বতী তার ঘর থেকে বেরিয়ে এলো। পার্বতী এসে পূর্ণেন্দুকে বলল, কি পেয়েছো তোমরা? এটা বাড়ি না ছোট লোকের বস্তি? রাগে পার্বতীর মুখ লাল, চোখ উগ্র। পূর্ণেন্দু ভয় ভয় বলল, বুঝতে পারছি না। বুঝতে না পারলে হবে কেন? যাও গিয়ে থামতে বলো। পূর্ণেন্দু ইতস্তত করে ভয়ে ভয়ে উঠল। রবিও অত্যন্ত কুণ্ঠার সঙ্গে এবং সসংকোচে অস্বস্তিতে পূর্ণেন্দুর পেছন পেছন কয়েক পা এগোল। মাঝের বারান্দা পার হয়ে শশধরদের দরজার কাছে আসতেই আচমকা দরজা খুলে গেল, আর সঙ্গে সঙ্গেই খোলা দরজা দিয়ে ঝাঁপ খেয়ে পড়ল বাসনা। গায়ে কোথাও শাড়ি নেই, বুকের জামা প্রায় খোলা, সায়াটা অঙ্গে আছে। মাথার চুল দেখে এলোকেশি বলে মনে হচ্ছিল, চোখ মুখ ঢেকে ফেলেছে প্রায়। পূর্ণেন্দু এবং রবি বিমূঢ় বিহ্বল হয়ে দাঁড়িয়ে পড়ল। পার্বতী সামান্য পিছিয়ে। বাসনা বোধহয় কিছু ধরবার চেষ্টা করছিল, দেওয়াল বা অন্য কিছু ধরতে পারছিল না। টলতে টলতে মেঝেতে পড়ে গেল। ঘর থেকে শশধর মাতাল গলায় চেঁচাচ্ছিল, বিচ, ইউ আর আ সোয়েল বিচ। তুই কেদার মিত্রের বাড়িতে কার্পেটে শুয়ে গড়াগড়ি যাস আমি জানি না? আমায় তুই জুতো মারবি? তোর ঠ্যাং চিরে দেবো হারামজাদি কোথাকার, বজ্জাত মেয়ে ছেলে, ধুমসি মাগির পেছনের। বাসনা মেঝেতে উবু হয়ে বসে দুহাতে মাটি ধরে ওয়াক তুলছিল। বৃহৎ একটা ব্যাঙের মতন সে বসে। ওয়াক তোলার শব্দ ও শব্দের মধ্যের বিরামে সে ধরা ভাঙা গলায় বলছিল, তোমরা দেখো এসে, আমায় খুন করে ফেলছে রে, ওরে বাবা রে, জানোয়ার, জন্তু চামার বলছিল আর ওয়াক তুলছিল বিশ্রী শব্দ করে। পূর্ণেন্দু ভয় পেয়ে বাতিটা জ্বেলে দিল বারান্দার। আলোয় বাসনাকে উন্মাদিনীর মতো দেখাচ্ছিল, বিভৎস। তার আঁটো পাতলা জামাটা পিঠের দিকে ছিঁড়ে গেছে, হাতের পাশে রক্ত, মুখ চোখ আঁচড়ানো, সায়ার হাঁটুর কাছটায় ফালা হয়ে ছিঁড়েছে। মনে হচ্ছিল শরীরের মধ্যে থেকে কিছু উগরে বের করে দিতে পারলে ও বাঁচে। বাসনার যে ভীষণ একটা কষ্ট হচ্ছিল বোঝাই যায়। আলোটা না জ্বাললেই ভালো ছিল। দৃশ্যটা ভীষণ দৃষ্টিকটু। পূর্ণেন্দু এবং পার্বতীর সামনে এই দৃশ্য দেখে রবি যেন শিউরে উঠছিল, লজ্জায় অধোবদন। পূর্ণেন্দু হঠাৎ খাপছাড়াভাবে বলল, ড্রাঙ্কেন। ঘরের মধ্যে থেকে শশধর ততক্ষণে বেরিয়ে দরজার কাছে এসেছে। শশধরের চেহারা দেখে তাকে বেহুঁশ এবং বিক্ষত দেখাচ্ছিল। দরজার পাল্লা ধরে কোনো রকমে নিজেকে সামলে নিয়েছে শশধর। বাসনা শব্দ করে বমি করতে শুরু করল। বমির সঙ্গে লালা পড়ছে, মুখ হাঁ করে টেনে টেনে দম নিচ্ছে। পার্বতী নাক মুখে আঁচল চাপা দিল। কি দুর্গন্ধ! এলা কাছাকাছি এসে পড়ে থমকে দাঁড়িয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। কাছে আসতে বা ফিরে যেতেও পারছিল না। বাসনা হাত বাড়িয়ে হাঁপাতে হাঁপাতে জল চাইছিল। ঠাকুরটাও কোন সময় কাছে এসে দাঁড়িয়েছে কারো খেয়াল হয়নি। পার্বতীর চোখ পড়ল হঠাৎ, ইশারায় চলে যেতে বলল। এলাও শেষ পর্যন্ত পালালো।
দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে শশধর জড়ানো গলায় তখনও চেঁচাচ্ছে, মুখের কোনো লাগাম নেই, অশ্লীল ইতর নোংরা কথা বলছে। বাসনা শেষ পর্যন্ত বমির ওপর মুখ থুবড়ে পড়ল। পার্বতী আর দাঁড়াল না, চলে যেতে যেতে বলল, দাঁড়িয়ে থেকে থেকে তোমাদের আর থিয়েটার দেখতে হবে না, ঘরে যাও, আমি দেখছি। রবিরা ঘরে ফিরে গেল। পরের সমস্ত ঝামেলা পার্বতীকেই সামলাতে হয়েছে। মুখ চোখ মুছিয়ে বাসনাকে তার ঘরে রেখে এসেছে, শশধরকে ধমকে টমকে থামিয়েছে, বারান্দার বমি ধুয়েছে নিজের হাতে। সব যখন শেষ হলো তখন শশধরদের ঘরে আর কোনো সাড়া শব্দ নেই, অচেতন দুটি মানুষ পড়ে পড়ে ঘুমোচ্ছে। রাত্রের দৃশ্যটা রবি এই সকালে আবার স্পষ্ট করে মনে করতে গিয়ে দেখল দুঃস্বপ্নের মতন সেটা তাকে বিরক্ত করছে। আরও খানিকটা হেঁটে এসেছিল ওরা। আকাশে আলো ফুটে উঠেছে, সূর্য উঠে আসছে। পার্বতী বলল, কলকাতা ছাড়ার আগেই আমি জানতাম এখানে এসে এইসব বেলাল্লাপনা হবে। রবি পূব আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে থাকল। সূর্য উঠে আসছে। কি ভেবে রবি বলল, কালকের বাড়াবাড়ির পর আর কি কিছু করবে ওরা? করবে না? না করলে বাঁচবে নাকি? রবি পার্বতীর মুখের দিকে চোখ ফেরালো। এই কি বাঁচা? পার্বতী রবির মুখ দেখল, বলল, তুমি এখনো ছেলে মানুষ, কে যে কিভাবে বাঁচে তুমি জানো না। রবি পার্বতীর চোখের দিকে তাকিয়ে কথাটার অর্থ বোঝার চেষ্টা করল। এসব কথার অর্থ কখনোই স্পষ্ট বোঝা যায় না, কেননা প্রকাশ্যের চেয়ে অপ্রকাশ্যের অংশই এখানে বেশি, অনেক বেশি। তবু রবির মনে হলো, শুধু কি শশধরদের কথাই বলল পাবিদি, নিজের কিছু কি বলল না? রবি কিছু বলল না, সামনের দিকে মুখ করে হাঁটতে লাগল। আরও অনেকটা বেলায় বিসদৃশ্য ঘটনাটা ঘটে গেল। রোদের তাত বাঁচিয়ে গাছতলার ছায়ায় পার্বতী দাঁড়িয়েছিল। মুখ গম্ভীর, চোখের মণিতে তখনও আঁচ রয়েছে, চিবুক শক্ত। হনহন করে পূর্ণেন্দু এগিয়ে এসে বলল, এটা তুমি কি করলে? পার্বতী স্বামীর দিকে তাকালো না। কথাটা যেন তার কানেই যায়নি, চুপ করে দাঁড়িয়ে থাকল। পূর্ণেন্দু স্ত্রীর মুখের দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে আবার বলল, তুমি এরকম একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি। পার্বতী স্বামীর মুখের দিকে লহমার জন্যে আর চোখে তাকালো। তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল। পূর্ণেন্দু যেন হাত বাড়াতে যাব করছিল, ধাক্কা খেয়ে হাত গুটিয়ে নিল, অথচ খুঁত খুঁত করতে লাগল। খানিক চুপ করে থেকে বার কয়েক চোখের দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে শেষে স্ত্রীর কঠিন মুখের দিকে চোরা চোখে তাকালো পূর্ণেন্দু। বলল, যা করলে তারপর কি ওরা থাকবে? আমি তো ওদের থাকতে বলিনি। পার্বতী স্পষ্ট রূঢ় জবাব দিল। পূর্ণেন্দু স্ত্রীর এই রূঢ়তা এবং রুক্ষতায় ক্ষুণ্ণ হল। আমি ওদের ডেকে এনেছিলাম। আমি বারণ করেছিলাম, তা সত্ত্বেও তুমি এনেছ। ভুল করেছি, কিন্তু আমিই বা কী করে জানবো ওরা এখানে এসে এরকম করবে? কে ভাবতে পেরেছিল? পার্বতী স্বামীকে কথার মধ্যে বাধা দিয়ে বলল, বেশ তো, তুমি ওদের নিয়ে থাকো, আমরা কলকাতায় ফিরে যাই। পূর্ণেন্দু এবার বিরক্ত হলো। তোমার কথার কোনো মানে হয় না। ওরা আমার কে? তোমারই আত্মীয়। কলকাতা থেকে ডেকে এনে এখন তাড়িয়ে দেওয়ায় তোমার গৌরব বাড়বে না। পার্বতীও তীব্র তিক্ত চোখে স্বামীর দিকে তাকালো। তুমি বারবার ও কথাটা বলো কেন? আমি ওদের নেমন্তন্ন করে এখানে আনিনি, তুমি এনেছ। গৌরবই হোক আর নিন্দেই হোক, সে তোমার প্রাপ্য, আমার নয়। পূর্ণেন্দু যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। অল্প তফাতে বাড়ি দেখা যাচ্ছে, বারান্দায় কেউ নেই। সন্তু পেয়ারা গাছের ডালে বাঁধা দোলনায় বসে দোল খাচ্ছে। মনে মনে পূর্ণেন্দু একটা দৃশ্য দেখতে পাচ্ছিল। শশধরের ঘরে শশধর দাড়ি কামাবার আয়োজন করে সাবান মাখা সাদা গাল নিয়ে বসে আছে। বাসনা জানলার ধারে দাঁড়িয়ে স্নানের জন্যে
চুল খুলে আঁচড়ে নিচ্ছে। দুজনেই চুপচাপ। পার্বতীর রূঢ় স্পষ্ট কথাগুলো ওদের কানে বাজছে তখন। অসহায়ের মতন পূর্ণেন্দু স্ত্রীর মুখের দিকে তাকালো। তার বলার কিছু নেই, তবু শেষবারের মতন চেষ্টা করল। মাথা ঠান্ডা করে তুমি একটু ভেবে দেখো, এইভাবে কাউকে তাড়াতে নেই। পার্বতীর ধৈর্য নষ্ট হয়ে যাচ্ছিল। বীতশ্রদ্ধ হয়ে বলল, আমাকে আর জ্বালিও না, তোমার যা খুশি করো। ওদের আদর করে রাখতে চাও রাখো, আমাদের আর এই নোংরামির মধ্যে রেখো না। পূর্ণেন্দু বুঝতে পারল পার্বতীকে আর কোনো মতেই নরম করা যাবে না। কালকের ঘটনার জন্যে সে মনে মনে লজ্জিত, বিব্রত, কিন্তু বাস্তবিকই তার জানা ছিল না শশধর এতটা বাড়াবাড়ি করবে। শশধরদের ওপর সে বিরক্ত ও ক্রুদ্ধ হয়েছিল, কিন্তু পার্বতীর কাছে সে আরও কিছুটা সদয় ব্যবহার আশা করেছিল। পূর্ণেন্দু বলল, বেশ, আমি আর কিছু বলবো না, তবে বলতে গিয়েও পূর্ণেন্দু থেমে গেল। শেষে খানিকটা হতাশ গলায় বলল, যাকগে, যা হবার হবে, আমার কপালটাই খারাপ। পার্বতী কোনো রকম সাড়া শব্দ দিল না। পূর্ণেন্দু গাছতলা ছেড়ে চলেই যাচ্ছিল, কি ভেবে দাঁড়িয়ে পড়ে বলল, যাই বলো, তুমি ওদের ওপর এতটা চটা আগে আমি জানতে পারিনি। জানলে সঙ্গে নিয়ে আসতাম না। ওরা যেমন বেশ বাড়াবাড়ি করেছে, তুমিও সেই রকম বাড়াবাড়ি করলে। পূর্ণেন্দু চলে গেল। পার্বতী একা দাঁড়িয়ে থাকল। খানিকক্ষণ বিশেষ করে কিছু ভাবতে পারল না পার্বতী। বারবার তার শশধরদের কথা মনে পড়ছিল। যেভাবে ওদের ঘরে ঢুকে আচমকা দুজনকে কথা শুনিয়ে এসেছে, তাতে দুজনেই বোবা হয়ে গিয়েছিল। একটা কথাও বলেনি, বলার সাহস হয়নি। কথা বললে আরও তিক্ত অবস্থা হতো। এলা স্নানের ঘর থেকে বেরিয়েছে, হাতে কাঁচা কাপড়। রোদে এসে ঘাস এবং গাছের নিচু ডালে কাপড় জামা মেলে দিচ্ছিল। দিদিকে সে দেখল। তারপর কাপড় চোপড় মেলা হয়ে গেলে বারান্দায় উঠে ঘরের দিকে চলে গেল। দাঁড়িয়ে থাকতে থাকতে পার্বতীর হঠাৎ মনে হলো মহিপতি আসছে। কাছাকাছি কোথাও মোটর বাইকের শব্দের মতন শোনা যাচ্ছিল। তাকালো পার্বতী। গাছ, ঝোপ, উঁচু পাঁচিলের জন্য দূরের রাস্তা দেখা যাচ্ছে না। শব্দটা রেল ক্রসিং পেরিয়ে এসেছে বলেই মনে হলো। ওদিকে লাইনের ওপরের রাস্তায় রাশিকৃত ধুলো উঠছে। পার্বতীর মনে হলো তার ভুল হয়েছে। ধুলো উড়িয়ে কোনো গাড়ি যাচ্ছিল, সে ভুল শুনেছে। মহিপতি আসছে না, তার এখন আসার কোনো কারণও নেই। আর আচমকা পার্বতীর মনে হলো মহিপতির সঙ্গে দেখা হবার পর কি সে বেশি রুক্ষ হয়ে পড়েছে? পার্বতী ঠিক বুঝল না এবং স্বীকার করল না। সকাল থেকেই একটা গুমোট ভাব জমেছিল বাড়িতে। বেলায় আরও বাড়ল। দুপুর থেকে কীরকম এক আড়ষ্টতা। অতগুলো লোক বাড়িতে, তবু যেন গলার শব্দ নেই। সন্তুর যা সাড়া পাওয়া যাচ্ছিল, নয়তো সব চুপচাপ। অভ্যাসবশে সংসার চলছে, এই যা। মানুষগুলোর সঙ্গে তার বিশেষ কোনো যোগাযোগ নেই। কাল একরকম মনে হয়েছিল এই যে একটা দল কলকাতা থেকে ছুটি কাটাতে ছুটে এসেছে, এরা খুব জীবন্ত, স্ফূর্তিবাজ, হুজুগে। এদের পারিবারিক সম্পর্ক তৃপ্তিদায়ক। আজ একেবারে আলাদা রকম মনে হচ্ছে এদের। মনে হচ্ছে এরা সকলেই পৃথক, বিচ্ছিন্ন। একত্রে থাকলেও একের সঙ্গে অন্যের যোগ কিছু নেই। যা আছে তা নিতান্তই চাক্ষুষ। বিশ্রী রকম আড়ষ্টতা আর নিষ্প্রাণ এক আবহাওয়ার মধ্যে দুপুর গড়িয়ে গেল। রবি সারা দুপুর এলইডি কুইন পরে কাটালো বা চোখ বুজে শুয়ে থাকল। পূর্ণেন্দু বাসি খবরের কাগজ পড়ে আর ঘুমিয়ে দুপুর পার করল। পার্বতীর ঘরে পার্বতী চোখ বুজে পাশ ফিরে শুয়ে থাকল। এলা সিনেমার কাগজ দেখল খানিক বা ঘুমোলো। জানলা দিয়ে দুপুরের আকাশও দেখল শেষ দুপুরে। সন্তু আপন মনে খেলা করে করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল।
শশধরদের ঘরের দরজা সকাল থেকেই প্রায় বন্ধ। কালকের মত্ততার পর আজ শশধর বা বাসনা কেউই তেমন সুস্থ নয়। বাসনা ক্লান্তি ও অবসাদে নিস্তেজ হয়ে আছে। কাল বোঝা যায়নি, আজ ওর দিকে তাকালে বেশ বোঝা যায়। তার শারীরিক আঘাতগুলো কম নয়। বাঁ চোখের তলায় কালশিটে পড়ে কালচে হয়ে গেছে, গলার কাছে নখের দাগ, ডান হাতের কনুই ফোলা, হাতের কাটা জায়গাটায় ক্ষত হয়ে আছে। পিঠ টান করে বসে থাকতেও কষ্ট হচ্ছিল বাসনার। শশধরও ভালো নেই, তার গায়ে আঁচড়ানো খামচানোর দাগগুলো ঢাকা, কানের পাশে অনেকটা জায়গা লাল হয়ে আছে। বাইরে থেকে কাল যতটা বোঝা গিয়েছিল, ঘরের মধ্যে তার চেয়েও অনেক বেশি হিংস্রকাণ্ড ঘটেছে। নিজেদের শরীর মনের জ্বালার ওপর পার্বতীর আজকের ব্যবহারে ওরা দুজনেই কেমন আহত, অপমানিত। এমনও হতে পারে সকালের আলোর স্বাভাবিকতায় তারা কুণ্ঠিত হয়ে পড়েছে। বিকেল পর্যন্ত শশধর আর ঘরের দরজা খুলল না। বিকেল পড়ে আসার সময় থেকেই অন্যদিন বেড়াতে বেড়ানোর উদ্যোগ শুরু হয়। আজ কোনো উদ্যোগ নেই। চা খেয়ে যে যার মতন সময় কাটাতে লাগল। সন্তু ছটফট করতে শুরু করেছিল। জামা প্যান্ট পরে তৈরি সে, চুল আঁচড়েছে নিজে নিজে। তারপর একবার রবি, অন্যবার এলার কাছে ঘুরঘুর করতে লাগল। রবিরও ভালো লাগছিল না। তার পক্ষে এভাবে হাত পা গুটিয়ে বোবা হয়ে বসে থাকা সম্ভব নয়। শেষ পর্যন্ত পার্বতীকে গিয়ে বলল, কি আজ ঘরে বসেই কাটাবে নাকি? পার্বতী বলল, তোমরা যাও, ঘুরে এসো। আমরা আবার কে? কারো কোনো রকম গা দেখছি না। তুমি তাহলে সন্তু আর এলাকে নিয়ে ঘুরে এসো। তুমি? আমার ভালো লাগছে না। ঘরে বসে থাকলে আরও খারাপ লাগবে। চলো বেরিয়ে আসি খানিকটা, ভালো লাগবে। পার্বতী মাথা নাড়ল। না, তোমরা যাও, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। রবি আরও খানিকটা অনুনয় বিনয় করল। শেষে মনে করিয়ে দিল, আজ আমাদের মহিপতিবাবুর বাড়ি যাবার কথা, ভদ্রলোক অপেক্ষা করবেন। পার্বতী বলল, তোমরা ঘুরে এসো, আমি পরে যাব। অগত্যা এলাকে তৈরি হয়ে নিতে বলে রবি পোশাক পাল্টাতে গেল। রবিরা যখন বেরুলো, বিকেল তখন ফুরিয়ে গেছে। আকাশের তলায় তলায় মরা আলো ক্রমশই ফিকে হয়ে হয়ে ছায়ার রং ধরছে। পূর্ণেন্দু আরও একটু পরে পার্বতীর কাছে এসে দাঁড়ালো। একটা কথা ভাবছি, পূর্ণেন্দু বলল। শশধরবাবুকে আমি না হয় বুঝিয়ে সুঝিয়ে বলি, কাছাকাছি একটা বাড়িতে গিয়ে থাকুক ওরা। 2-4 দিন পরে বরং কলকাতায় ফিরে যাবে। পার্বতী কোনো কথা বলল না। পূর্ণেন্দু আবার বলল, এভাবে তাড়িয়ে দেবার চেয়ে সেটা ভালো। পার্বতী বলল, আমি কিছু জানি না, যা তোমার ভালো মনে হয় করো। পূর্ণেন্দু অনেক ভেবেচিন্তে দেখেছিল। শশধরদের অন্য কোনো বাড়িতে তুলে দেওয়া ছাড়া উপায় নেই। এ বাড়িতে আর ওদের রাখা যাবে না। আর আজ বা কালই ওদের কলকাতার গাড়িতে তুলে দেওয়া ভীষণ দৃষ্টিকটু। স্ত্রীকে বোঝাবার মতন করে পূর্ণেন্দু এবার বলল, আমাদের মদনবাবুকে ধরলে একটা ছোট মতন বাড়ি কাছাকাছি নিশ্চয়ই পাওয়া যাবে। চেষ্টা করে দেখি, কি বলো? দেখো, নিষ্পৃহভাবে পার্বতী জবাব দিল। তার আগে শশধরবাবুদের বলে দেখি, বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারলে ভালো। তোমার কি মনে হয় ওরা অরাজি হবে? কি করে বলবো? আমার মনে হয় রাজি হয়ে যেতে পারে। কালকের ব্যাপারের পর দুজনেই দমে গেছে। এমনিতে যে শশধরবাবু লোক খারাপ তা নয়, তবে ওই মদমাতাল হয়ে পড়লে কোনো সেন্স থাকে না। পার্বতীর ইচ্ছে হচ্ছিল বাসনাদের সম্পর্কে কোনো কোনো কথা সে বলল না। পূর্ণেন্দুকে সে আগে যা বলেছে তাতে যখন কোনো লাভ হয়নি, এখন বললে আর বড় লাভ হবে না।
পূর্ণেন্দু একেবারে নিঃস্বার্থে ওদের আনেনি বা আদর আপ্যায়ন করছে না। শশধররা রাগ করে অপমানিত হয়ে চলে গেলে ক্ষতি পূর্ণেন্দুর কম নয়। পার্বতীকে আর ঘাঁটালো না পূর্ণেন্দু। সকালের চেয়ে স্ত্রীর মন মেজাজ খানিকটা যেন থিতন মনে হলো। আগুনের ঝলসানো আঁচ কমে এলে যেমন হয় অনেকটা সেই রকম। পূর্ণেন্দুর ভয় ছিল পার্বতী হয়তো এ প্রস্তাবেও রাজি হবে না, আপত্তি করবে, বলবে, যার দায় সে খুঁজুক, তোমার মাথা ব্যথা কেন? পার্বতী কোনো আপত্তি তুলল না। পূর্ণেন্দু এতেই যেন স্বস্তি পেল। এরপর শশধরার বাসনা, তাদের রাজি করাতে হবে। বলা যায় না শশধর সম্মত হবে কিনা, তবু চেষ্টা করবে পূর্ণেন্দু। পূর্ণেন্দু চলে গেল। পার্বতী ঘরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। অন্ধকার হয়ে এসেছিল। হাতে করার মতন কোনো কাজ নেই। বড় জানালাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ ও গাছপালা দেখে গড়িয়ে পড়া সন্ধ্যার মধ্যে কখন যেন সে হারিয়ে গেল। অনেকটা অন্যমনস্কভাবে পার্বতী বেরিয়ে পড়েছিল। গায়ে সাধারণ হালকা রঙের শাড়ি, পায়ে নরম একটা চটি, বিকেলে চুল বেঁধে নিয়েছিল, এলো খোঁপা। গায়ের আঁচল টেনে হাঁটতে হাঁটতে পিচের রাস্তায় চলে এসেছিল। বাঁ দিকে ফুল ডুংরি, ডান দিকে রেল ক্রসিং, তারপর বাজার। বাজার দিয়ে চলে গেলে স্টেশন। রেল ক্রসিংয়ের ঢালু জমিটার কাছে এসে পার্বতীর খেয়াল হলো সে বাড়ি ছেড়ে চলে এসেছে খানিকটা। উদ্বেগের কিছু নেই। বাড়িতে ঠাকুর আছে, কলকাতার বাড়ির পুরনো ঠাকুর। আসার সময় ঠাকুর তাকে দেখেছে। পূর্ণেন্দু বাড়িতে নেই, শশধরকে নিয়ে বেরিয়ে গেছে। বাড়ি খুঁজতেই গেছে হয়তো। বাসনাকে পার্বতী দেখেনি। সে তার ঘরে রয়েছে না বেরিয়েছে পার্বতী জানে না। রেল ক্রসিংয়ের কাছে পার্বতী সামান্য দাঁড়ালো। বাজারে আলো জ্বলছে। রাস্তা দিয়ে রিক্সা গেল। 2-4 জন পথচারী, স্বামী স্ত্রী এবং প্রবীণা একজন রাস্তা ধরে কথা বলতে বলতে হেঁটে আসছে, বেরিয়ে ফিরছে হয়তো। এখন পথে বেরোলে অনেক লোক দেখা যায়। চেনজারির দল, বুড়ো বুড়ি থেকে বাচ্চা কাচ্চা সবই দেখা যায়। পথঘাট গুলজার করে কলকাতার সেই ছোড়াগুলোও ফেরে, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, গান গায়। এখানে সবাই একটা মুক্ত মনের আনন্দ নিয়ে ঘুরে বেড়ায়। এই আনন্দটুকুর জন্যেই আসা, নয়তো আসবে কেন? শুধু জল বাতাসের জন্যে? পার্বতীদের মধ্যেও এটা ছিল। কাল সন্ধে পর্যন্ত বেশ ছিল। শশধরদের পছন্দ করুক না করুক, কাল পর্যন্ত এমন কিছু ঘটেনি যাতে পার্বতীরা নিজেদের এই আনন্দের অংশীদার মনে করেনি। তারপরই সব কীরকম হয়ে গেল আচমকা। প্রায় গায়ের পাশ দিয়ে একটা সাইকেল চলে গেল। পার্বতী সরে দাঁড়ালো। এখানকার সাইকেলগুলো এমনভাবে যায় যেন ঘাড়ে এসে পড়বে। ততক্ষণে সেই স্বামী স্ত্রী ও প্রবীণা মহিলা কাছে এসে গেছে। ওদের কথাবার্তা কানে আসছিল পার্বতীর। চুরি চামারির কথা বলছিলেন ভদ্রলোক। কোথায় যেন চুরি হয়ে গেছে, পার্বতী এইরকম শুনল। প্রবীণা কি একটা কথা বললেন। পার্বতীকে একা এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে 3 জনেই তাকালো। দাঁড়াবার মতন হাঁটার গতি মন্থর করল, চুপ করে গেল, তারপর আবার কথা বলতে বলতে চলে গেল। চুরি চামারির কথায় পার্বতী অন্যমনস্কভাবে বাড়ির কথা ভাবল। আসবার সময় সে ঘরের দরজা ভেজিয়ে এসেছে, তালা দেয়নি। পূর্ণেন্দুর ঘরেও নিশ্চয়ই তালা দেওয়া নেই। বাড়ি থেকে বেরোবার সময় পার্বতী কাছাকাছি বাড়ির সামনে খানিক পায়চারি করবে ভেবেই বেরিয়েছিল। দরজায় তালা দেবার কথা মনে হয়নি, অথচ সে খানিকটা পথ চলে এসেছে। বাড়িতে ঠাকুর রয়েছে, বিশ্বাসী পুরনো ঠাকুর। কিন্তু মুহূর্ত কয় আগে পার্বতী ঠাকুরের ওপর যতটা আস্থা রাখতে পেরেছিল, এখন আর অতটা পারল না। তার মন খুঁত খুঁত করল। ঠাকুর রান্নাঘরে থাকবে, কাজে ব্যস্ত থাকবে, তার পক্ষে সামনের দিকের ঘরের ওপর নজর রাখা সম্ভব না। ঘরে হাতি ঘোড়া কিছু নেই, তবু 2-4টে খুচরো সোনাদানা আছে, টাকা পয়সা সবই ট্রাঙ্কে, কাপড় চোপড়ও রয়েছে।
কেউ যদি সামনে দিয়ে ঠাকুরের অজান্তে ঘরে ঢুকে কিছু নিয়ে যায়, বলার কিছু নেই। পার্বতী আর দাঁড়ালো না, ফিরতে লাগলো। চুরি চামারিতে তার অতটা ভয় নেই, কিন্তু এখন তার অন্যরকম দ্বিধা এলো। বাড়ি থেকে একটা সামান্য কিছু যদি খোয়া যায়, তবে ওরা বলবে, সে কি, দরজা খুলে তুমি বাইরে বেরিয়ে গেলে? সাধারণ একটা বুদ্ধিও তো তোমার থাকবে, এরকম বোকামি কেউ করে? এভাবে চলে আসাটা বোকামি। পার্বতী এখন আর সচরাচর বোকামি করতে চায় না। বোকার মতো কাজকর্ম সে ভীষণ অপছন্দ করে। চোখের সামনে বোকামি দেখলে তার বিশ্রী রাগ হয়। দায়িত্বহীনতা আরও আতঙ্কের বিষয়। একসময় পার্বতী দুইই করেছে, চূড়ান্ত বোকামি করেছে, সেই সঙ্গে দায়িত্বহীনও হয়েছে। পার্বতী সামান্য দ্রুত পায়ে হাঁটছিল। নিজের বোকামির জন্যে তার একটা স্থায়ী ক্ষোভ থেকে গেছে। সেই ক্ষোভ অবশ্য প্রত্যহ তাকে পীড়া দেয় না, সেটা স্বাভাবিকও নয়, কিন্তু মাঝে মাঝে কোনো কারণে পীড়া দেয় বৈকি। এই নিত্যদিনের সংসারে খেতে পড়তে, স্বামী এবং ছেলেকে দেখতে শুনতে, ছোট বোনের দায় বইতে এবং আরও 10 রকম চাহিদা মেটাতে মেটাতে নিজের এত সময়, মনের এতখানি চলে যায় যে নিজের কোনো ক্ষোভ নিয়ে ভাববার সময় জোটে না। তাছাড়া সব ক্ষতই শেষ পর্যন্ত শুকিয়ে যায়, যদিও দাগ থাকে অনেক ক্ষেত্রে, এবং আজীবনেও সেটা মিলিয়ে যায় না। পার্বতী এমন বয়সেই বোকামি করেছিল, সাধারণত যা বোকামির বয়স নয়। তখন সে পরিপূর্ণ যুবতী নয়, অথচ তাকে নাবালিকা বা কিশোরীও বলা যায় না। এখন এলার যা বয়স, বছর 19-20, তার চেয়েও বয়স তার বেশি ছিল। 22 চলছিল তখন। মুশকিল এই যে তখন যদি পার্বতী এমন কোনো আঘাত পেত যা ভীষণ বা মারাত্মক একটা ক্ষত সৃষ্টি করার মতন, যা আরোগ্য হয় না, দিনে দিনে শোষের মতন ছড়িয়ে যায়, তবে অন্য কথা ছিল। সেরকম ভয়ঙ্কর কিছু ঘটেনি, আজ অন্তত পার্বতী তা বেশ বুঝতে পারে। প্রথমটায় তার লেগেছিল, কিছুদিন সে যন্ত্রণা ভোগ করেছে, ছটফট করেছে নিজে নিজে। তারপর যা হয়, ক্রমেই সে জ্বালা যন্ত্রণা ক্ষত সেরে এসেছে। পশুরা তাদের শরীরের ক্ষত জিভ দিয়ে চেটে চেটে আরোগ্য করে, মানুষ তার মনের ক্ষত সান্ত্বনা দিয়ে আরোগ্য করে। উপায় কি? জীবন বলতে যা বোঝায় তা 2-4 মাস বা 2-1 বছরে কিছু নয়। তার পথ এত আঁকবাঁক ঘিরে, এত জলের পাশ দিয়ে বছরের পর বছর ধরে চলে যে স্বাভাবিক নিয়মেই মানুষ বাঁচার জন্যে অনেক কিছু সামলে নেয়। পার্বতীর বেলায়ও দেখা গেল পার্বতী সামলে ফেলেছে। বাঁচতে হবে তাকে। ছেলে মানুষই আর বোকামি করে যা ঘটিয়ে ফেলেছে, তার এমন কিছু মূল্য বাস্তবিক নেই, ভবিষ্যৎ নষ্ট করার মতন মূর্খতা আর সে করবে না। বাড়ির কাছাকাছি একেবারে নিজের এলাকার মধ্যে পৌঁছে পার্বতী হঠাৎ কাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। মুখ তুলে দেখল বাসনা একেবারে সামনে। কেমন আলুথালু বেশভূষা বাসনার। মাথার ফাঁপানো চুল ঘাড়ের কাছে দুলছে, শাড়ির আঁচল যেন মাটিতে লুটোচ্ছে। ওকে দেখলে মনে হচ্ছে এইমাত্র বিছানা থেকে ঘুম ভেঙে উঠে এসেছে। সারা মুখে ফোলা ভাব। শান্ত অলসভাবে বাসনার সামনে পায়চারি করছিল। পাশ কাটিয়ে চলে যাওয়াই ভালো ছিল। পার্বতী পাশ কাটাতে গিয়েও পারল না, দাঁড়ালো, বলল, তুমি? ভারী মোটা গলায় বাসনা বলল, বেড়াচ্ছিলাম। ও, সারাদিন শুয়ে থেকে থেকে আর ভালো লাগছিল না, তাই। বাসনাদি যে বাড়িতে আছে পার্বতী খেয়াল করেনি। ভেবেছিল শশধরদের সঙ্গে বেরিয়েছে। আগ্রহ থাকলে হয়তো পার্বতী শশধরদের ঘর লক্ষ্য করত, সে আগ্রহ তার ছিল না। তাছাড়া দরজা ভেজিয়ে ঘরের মধ্যে কেউ বসে থাকলে পার্বতীই বা জানবে কী করে? পার্বতী এবার পাশ কাটিয়ে চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল। বাসনা কথা বলল, কোথায় গিয়েছিলি তুই? বেড়াতে? না। ওরা কোথায়? রবিরা বেড়াতে গিয়েছে।
পার্বতী অন্যদিকে চোখ ফিরিয়ে জবাব দিল। ওরা বলতে বাসনা কাদের বোঝাতে চাইছিল পার্বতী ধরতে পারল না। রবিদের না শশধরদের? শশধররা যে বাড়ির খোঁজে গেছে বাসনাদি কি জানে? জানে নিশ্চয়। বাসনা অলসভাবে মাথা দুলিয়ে ছোট হাই তুলে জড়ানো গলায় শব্দ করল। তারপর বলল, এরা গেছে বাড়ির চেষ্টায়। পার্বতী নিরুত্তর থাকল। আমি বলেছিলাম, বাসনা বলল, চলে যেতে। এখানে মানুষ বেড়াতে আসে? শুধু নামেই ঘাটশিলা, যাচ্ছে তাই। বাসনার কথাবার্তা পার্বতী বড় বিশ্বাস করে না। তবু সে ভাবল, চলে যেতে চেয়েছিলে যখন চলে গেলেই পারতে, যাচ্ছ না কেন? মুহূর্ত কয় চুপচাপ থাকার পর বাসনা বলল, এমন জানলে আমি কি এখানে আসি? পার্বতীর ভালো লাগছিল না। দাঁড়িয়ে থাকলেই কথা বলতে হবে। ভাবভঙ্গিতে সে চলে যাবার উপক্রম করছিল। বাসনাই বা কী করে এত কাণ্ডের পর কথা বলছে নির্লজ্জের মতন সে বুঝতে পারছিল না। বাসনা এবার বলল, অত ছটফট করছিস কেন? কিসের কাজ তোর? দাঁড়া, কটা কথা বলবো। পার্বতীকে বাধ্য হয়েই যেন স্থির হতে হলো। ঘরে আমার কাজ রয়েছে। তোর কোনো কাজ নেই, তুই আমার সামনে থাকতে চাস না। আমার কাজ আছে, রুক্ষভাবে পার্বতী বলল। তুই যে যথেষ্ট কাজের মেয়ে আমি জানি। বাসনা গা করল না, বরং হঠাৎ বলল, আমাকে তোর ঘেন্না কিসের? মদ খেয়েছিলাম বলে? কি হয়েছে, মদ খেয়েছি তো, খেতে ভালো লাগে, খাই, মাঝে মাঝেই খাই। কাল বেশি খেয়েছিলাম। বেশি খেলে সব জিনিসেই শরীর খারাপ হয়। বাসনার কথাবার্তা শুনে মনে হচ্ছিল তার কথায় কী রকম এক অসংলগ্ন ভাব রয়েছে। তুই আমাকে তাড়িয়ে দিয়ে ঘরদোর ধুয়ে ফেলবি নাকি? এই শেষের দিকের কথার বিদ্রূপটা পার্বতীর ভালো লাগলো না। বলল, আগে যাও, তারপর দেখব কি করি। বাসনা বোধহয় এই মুহূর্তে এরকম কঠিন জবাব প্রত্যাশা করেনি। পার্বতীকে দেখতে দেখতে বলল, তুই আমায় ভাবিস কি? আমরা এসেছি না তোরা যেচে এনেছিস? কেন এনেছিস? তোদের বুঝি গরজ নেই? আমায় তুই খুব নোংরা মেয়ে ছেলে ভাবিস, তাতে আমার বয়েই গেছে। আমি বরাবরই নোংরা, তবে তুই কি এমন শুদ্ধ মেয়ে রে? পার্বতী পলকে চোখ তুলে বাসনার দিকে তাকালো। তার মাথা গরম হয়ে এসেছে আগে, এবার যেন ঝাঁঝ লাগলো। তোমার সঙ্গে বাজে কথা বলার সময় আমার নেই। তুমি নোংরা না পরিষ্কার আমি তা জানতে চাইনি। আমার বাড়িতে আমার সামনে এসব চলবে না। পার্বতী চলে যাচ্ছিল। বাসনা তীক্ষ্ণ করে বলল, তোর বাড়িতে আমাদের মাতলামি ইতরামি না চলুক, তোর নিজের চলবে না? পার্বতী এগিয়ে গিয়ে দাঁড়ালো, পেছন ফিরে তাকালো। কি বললে তুমি? বলছি, আমরা চলে গেলেই তুই বাঁচবি নাকি? সে ভাবনা আমার। শুধু তোর ভাবনা কেন, আরও কত। বাসনাদি, তুই আমায় ধমকাতে আসিস না। যখন নেশায় মরেছিলাম তখন ধমকেছিস, কিছু বলিনি। এখন আর ধমকাতে যাস না। ওই মহিপতি লোকটার জন্যে তোর এখন বড় ভয়। তুই আমাদের কেন তাড়াচ্ছিস আমি বুঝি না। তাড়াচ্ছিস নিজের গরজে। কি ভাবিস তুই? আমাকে তুই ওই লোকটাকে চিনিয়ে দিবি? যথেষ্ট চিনি ওকে, তোর বেশি চিনি। পার্বতী যেন পাথর হয়ে দাঁড়িয়ে থাকল। এতক্ষণ শুনলেন সঙ্গিনী গল্পটির দ্বিতীয় পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।